সমস্ত সংসারে প্রকাশমান হয়ে উঠবেন। এ হলো সূর্যের তপস্যা, তার ধৈর্য, তার প্রতীক্ষা, তার পরিশ্রম, যার ফলে উনি সংসারে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন। যদি আপনিও এই সংসারে সূর্যের মতোই মহান হয়ে উঠতে চান, সূর্যের মতো এই সংসারে সর্বোচ্চ স্থান অধিকার করতে চান, তাহলে আপনাকে সূর্যের মতোই তপস্যা করতে হবে, প্রতীক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। তবেই এই সংসারে আপনি সম্মান লাভ করবেন, যশ লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বলে থাকেন যে জীবনে সময়ের পূর্বে এবং ভাগ্যের থেকে বেশি কিছুই পাওয়া যায় না। এটা যার যার নিজের বক্তব্য। আমি বলবো এই সময় আসলে কি? এই সময় হলো যাতে যুগ যুগান্তর নিহিত আছে, যার মধ্যে দিন আছে, মাস আছে, বছর আছে, ঠিক কিনা? বাস্তবে আপনার কাছে সময় কতটা আছে যা আপনি সদ্ব্যবহার করতে পারেন? তখন থেকে আছে যখন থেকে আপনি নিজেকে বুঝতে শুরু করেন। ততক্ষণ আছে যতক্ষণ না আপনি এই সংসার ছেড়ে চলে যাচ্ছেন। শুধু এটুকু সময় আছে আপনার কাছে। আর যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে ভাগ্য হলো সেই পরিস্থিতি যখন মানুষ নিজেকে সময়ের হাতে সমর্পণ করে দেন, তাকে ভাগ্য বলে। অর্থাৎ আপনি জীবনে পরিশ্রম করেছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, সামনে এগিয়ে গেছেন, কোথাও পৌঁছে গেছেন, এবং তখন আপনার মনে হলো যে ব্যাস এখানেই থেমে যাওয়া উচিত। তাহলে সেটাই হবে আপনার ভাগ্য। যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে বলবো সত্যবানের ভাগ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু সাবিত্রীর কর্ম তাকে পুনর্জীবিত করে তুলেছিল। অর্থাৎ এই ভাগ্য বদল করা সম্ভব কর্ম এবং পরিশ্রমের দ্বারা। ভেবে দেখুন, রাবণ মাতা সীতাকে হরণ করেছিল। যদি শ্রীরাম সেটাকে ভাগ্য বলে মেনে নিতেন, তাহলে কখনো ভাগ্য বিধাতা হয়ে উঠতে পারতেন না। ভাগ্য হলো একটা বাঁধন যেটাকে ভেঙে ফেলা খুব প্রয়োজনীয়। নিজের লক্ষ্যের কাছে পৌঁছতে হবে। হতেই পারে এই লক্ষ্য হলো পরমাত্মার কাছে পৌঁছে যাওয়া। আপনি যদি পরমাত্মার কাছে পৌঁছতে নাও পারেন, তাও সেই পথে কিছুটা অগ্রসর হতে পারছেন, তাই না? তাহলে ভাগ্যের এই বাঁধন ভেঙে ফেলুন, নিজের কর্মের দ্বারা নিজের প্রারব্ধ গড়ে তুলুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন, তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান, আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন, না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয়, নিজের সাথে করুন। যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি? ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বস্ত্র আমাদের সকলের প্রিয়, এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয়। আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পরতে যা পরলে আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয়, তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে? ঠিক তেমনি যেমন কোনো খাবার যদি মশলাদার না হয়, অত্যন্ত সুস্বাদু নাও হয়, কিন্তু যদি তা গরম হয়, টাটকা হয়, তাহলে খেতে ভালোই লাগে। ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয়,
কিন্তু তার কথা খুবই মধুর হয়, তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয়। কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন, কিন্তু তিনি যদি গুণী হন, তাহলে এই সংসারে সম্মান লাভ করেন। সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই। আপনার কাছে সব থেকে বড় বস্তু, সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে, সেটা হলো আপনার আত্মা, আপনার মন, আপনার বিচারধারা, আপনার গুণ, আপনার কথা। এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন। এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে, রাধা রাধা। নন্দ বাবাও খেলার ছলে খুব বড় বড় শিক্ষা দিতেন। অনেকদিন আগেকার কথা, বাবা আমার জন্য একটা মানচিত্র নিয়ে এলেন। এটা ছিল জম্বু দ্বীপের মানচিত্র, ঠিক যেন একটা ধাঁধা, যা টুকরো টুকরো করে বিভিন্ন দিকে ছড়ানো, যেগুলোকে আমায় জুড়তে হতো। ব্যাস শুধু এটুকুই ছিল আমার কাজ। আমি বারবার প্রচেষ্টা করলাম, কিন্তু বারবার অসফলই রয়ে গেলাম। বাবা এটা দেখলেন এবং হাসলেন। বাবা বললেন, একটা কাজ করো, এই প্রত্যেকটি অংশকে উল্টে রাখো। আমিও উল্টে রাখলাম। তারপরে দেখলাম প্রত্যেক অংশে মানুষের শরীরের কোনো না কোনো অংশ চিহ্নিত। কোথাও হাত আছে, পা আছে, কোথাও মুখ আছে। বাবা বললেন যে এবার এটা জুড়তে চেষ্টা করো। আমিও জুড়ে দিলাম। মানুষের মানচিত্র পূর্ণ হলো। এবার বাবা বললেন, এটা উল্টে রাখো, মানচিত্র পূর্ণ আকার ধারণ করেছে। আমি বললাম, ঠিক আছে। আমি উল্টে রাখলাম, দেখলাম জম্বুদ্বীপের মানচিত্র পূর্ণ হয়েছে। বাবা বললেন, যদি দেশকে সফল করে তুলতে চাও, শক্তিশালী করতে চাও, স্থির বানাতে চাও, তাহলে সবার আগে দেশবাসীকে একত্রিত করতে শেখো। সকল সৈন্যগণ যখন একজোট হয়ে দাঁড়াবে, তখন দেশের শক্তি আরো বেড়ে যাবে। শুধু তাই নয়, বাবা বললেন, যদি ভালোবাসার সাথে জড়িয়ে পড়ো, তাহলে পরমাত্মাও তোমার সামনে এসে দেখা দেবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত, সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকতো।